গায়ের বাড়িটারই ওপরে দোতলায় চাকরি করতেন এক ভদ্রলোক, তাকে তারপরে ফোন করতাম। ফোনটা করলেই সঙ্গে উত্তর আসতো, কে চমৎকারী চলে আয়। যেই সময় আপনারা ফুল ফেজেটি ধারাবাহিক করতেন আর তারপর মেগা সিরিয়ালের যে প্যাটার্ন এলো, এই ধরনটা মানে ধারাবাহিকের যে বিবর্তন, সেটা কতটা লক্ষণীয় আপনার কাছে? একদিনে 2, 3, 4, 5টা, সারা দিনে 10টা, 12টা, 14টা সিন করে ফেলি। সত্যি বলছি, তখন না সিনটা যে কার পরে কোন সিন যাচ্ছে, কি ঘটছে, সেটা মাঝে মাঝে বুঝে ওঠা খুব মুশকিল হয়। আমি বিশ্বাস করি, আমি যদি দিই ঠিক মতো ভালো জিনিস, দর্শক নিশ্চয়ই গ্রহণ করবে। দর্শক ভালো ছবি খারাপ ছবি বুঝতে পারেন না, তারা আর্ট ফিল্মও দেখেন, মেইনস্ট্রিম কমার্শিয়াল ছবিও দেখেন। এই গল্পটার মাধ্যমেই টেলিভিশনে আবার ফিরলেন, সেখানে কি মনে হলো যে এই গল্পটা কোথাও আপনাকে নতুন নতুন সাবজেক্ট হবে, নতুন নতুন ভাবনা চিন্তা আসবে, দর্শক নিশ্চয়ই গ্রহণ। আমার তো মনে হচ্ছে এই সিরিয়ালটা লোকে দেখছেন, ভালোও লাগছে। টেলিভিশনের ক্ষেত্রে আমরা অনেক সময় দেখে থাকি যে শাশুড়িদের পাল্লাটা একটু বেশ ভারী হয়, তবে এবার কিন্তু পর্দায় টক্কর দেবেন শ্বশুর মশাইও, কারণ স্টার জলসার পর্দায় সংসারের সংকীর্তন ধারাবাহিক সম্প্রচার শুরু হয়ে গিয়েছে। আর আমাদের সঙ্গে রয়েছেন শুভাশিস মুখোপাধ্যায়। নমস্কার আপনাকে। প্রথমে আমি যেটা বলছিলাম যে শ্বশুর মশাই এবার টক্কর দেবে টেলিভিশনের পর্দায়, তো বাঙাল ঘটি নিয়ে শ্বশুর মশাই তো একেবারে এক কাট্টা হয়ে রয়েছে। বেশিরভাগ সিরিয়ালে দেখা যায় শ্বশুর মশাই বড় দমিত হয়ে থাকে। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম, এখানে ঠিক উল্টো হবে আর কি, শ্বশুর মশাইয়ের দাপট থাকবে, শ্বশুর মশাইয়ের দাপট থাকবে। আচ্ছা, বেশ কিছুটা সময় পর আবার ধারাবাহিকে ফেরা, এবং পরাণ বন্দ্যোপাধ্যায় রয়েছেন, বলা যায় 3টে প্রজন্ম একসঙ্গে এই ধারাবাহিকের পর্দায় আমরা দেখব। তো একটু বলুন যে এই যে 3জন প্রজন্ম রয়েছে এবং সকলের সঙ্গে মানিয়ে নিয়ে একসঙ্গে শট দেওয়া কাজ করা কিরকম চলছে? তো খুবই ভালো, খুবই ভালো। প্রথম কথা, পরাণদা আছেন মানে একটা অন্য মাত্রা যোগ হয় যে কোনো সিরিয়ালে, যে কোনো ছবিতে এবং আমাদের অভিনয়ের ক্ষেত্রে। তিনি এই মুহূর্তে আমাদের একজন মানে কি বলবো, মানে স্টলওয়ার্ট অ্যাক্টর এবং আমাদের মাথার উপরে রয়েছেন তিনি। তার সঙ্গে কাজ করতে পারলে বারবার যখনই কাজ করি মনে হয় যে একটা কিছু শিখবো, এবং তার সঙ্গে কাজ করতে গিয়ে মানে একটা আদান প্রদান, একটা সিনিয়রের সঙ্গে জুনিয়রের টক্কর নেবার মানে আনন্দটা অনুভব করি, যে ওই রকম মাপের একজন অভিনেতার সঙ্গে কি করে পাল্লায় পাল্লায় অভিনয় করব তার সঙ্গে ঠিক মতো করে, এইটা ভীষণ কি বলে উত্তেজিত করে, আমাকে তো করে। তো এখানে সে তারপরে করতে খুবই ভালো লাগছে, পর্দার সঙ্গে কাজ করা এবং অন্য যারা কাজ করছে খুব আনন্দ করে, মজা করে। এখন মানে এমন হয়ে গেছে কতদিন ইনভলভ হয়ে গিয়ে যেন মনে হচ্ছে এটা সত্যি সত্যি আমাদের বাড়ি, একটা পরিবার বলে মনে হচ্ছে আমাদেরকে। আর যে সেটটা তৈরি হয়েছে অপূর্ব, মানে সেটটা দেখলেই মনে হয় যেন একটা বনেদি বাড়ি উত্তর কলকাতা, সেই বাড়ির মধ্যে আমরা যেন রয়েছি, যেন আমাদেরই বাড়ির ছেলে মেয়েরা, আমরা সবাই এই অনুভবটা হচ্ছে। ব্যক্তিগতভাবে আপনি বাঙাল না ঘটি? আমি থাক না, ওটা না বললেই ভালো। না বললে ভালো, মানে আসলে হ্যাঁ, আমি যেহেতু উত্তর কলকাতার ছেলে, আমি বেসিক্যালি উত্তর কলকাতার ছেলে, ও একেবারে মানে উত্তর কলকাতা, মধ্য উত্তর কলকাতা, মানে মধ্য উত্তর কলকাতা ঠিক বলবো না, মানে হার্ট অফ নর্থ ক্যালকাটা, সেখানে জন্মেছি, বড় হয়েছে, এবং আমি ঘটি, মানে জন্মসূত্রে আমি ঘটি। আচ্ছা, বাঙাল ঘটির এমন তরজায় জড়িয়েছেন কখনো? সচরাচর জড়াইনি, কারণ হচ্ছে আমার পরিবারে কেউই বাঙাল নেই, আমার পরিবারে সবাই ঘটি, তার ফলে ওই দ্বন্দ্বটা কোনোদিন তৈরি হয়নি, বাস্তব জীবনে হয়নি। আচ্ছা, এই যে শ্বশুর জামাইয়ের একটা দারুণ কেমিস্ট্রি, তো যেটা বলছিলেন যে পরাণদার সঙ্গে কাজ করা সবসময় একটা দারুণ অভিজ্ঞতা সঞ্চয়ের মতো, তো উপভোগ তো নিশ্চয়ই হচ্ছে, মানে দারুণ মজা হচ্ছে। সাংঘাতিক উপভোগ করছি, মানে পরাণদার সঙ্গে কাজ করতে গেলে সবসময় যেটা হয়, পরাণদার কাছে মজার কথা শুনি, পুরোনো দিনের কাহিনী শুনতে চাই, এবং পরাণদার যেটা আরেকটা প্লাস পয়েন্ট, যেটা আমার ব্যক্তিগত খুব ভালো লাগে, অনেকেরই লাগে নিশ্চয়ই, পরাণদার গান, এবং শচীন কর্তার গানে অনবদ্য পরাণদা, সেগুলো যখন করেন গান বুঝলেই মনে হয় যে একবার একটু গান শুনে দাও, একবার একটা শচীন কর্তা হোক, এইগুলো চলতে থাকে আমাদের করতে। আর মজা বিভিন্ন কাহিনী, বিভিন্ন কথা, এবং মানে শিক্ষক তো খুব কম আজকের দিনে, সেখানে পরাণদাকে আমার একজন শিক্ষক বলে মনে হয়, ছাত্র হিসেবে তার কাছ থেকে অনেক কিছু শিখি। ধারাবাহিকের এখন অনেকটাই পরিবর্তন হয়েছে। আর পরাণদার সম্পর্কে আরেকটা কথা বলিনি, যখন পরাণদার কথাটাই উঠলো আলাদা করে সিরিয়ালের বাইরে গিয়ে, আমি পরাণদার কাছে ভীষণভাবে কৃতজ্ঞ। কারণটা হয়তো অনেকেই জানে না,
আমি যখন আমার জীবনের ক্যারিয়ারের লড়াই শুরু করছি, সবে লড়ছি কাজ পাওয়ার জন্যে, তখন সেই সময় একটা সময়ে আমি ধর্মতলা পাড়ায় খুব ঘোরাঘুরি করতাম, আচ্ছা প্রডিউসারদের দরজায় দরজায়, ডিস্ট্রিবিউটার দরজায় দরজায় ঘুরতাম সিনেমা। তো এরকম ঘুরতাম এবং আমার তখন ওই দুপুরের দিকে টাইমটা ছিল ধর্মতলা ঘোরার। ঘুরতে ঘুরতে দুপুরবেলা একটুখানি খাবো, লাঞ্চ করতে হবে, তখন তো অত টাকা পয়সা নেই, কি খাবো কোথায় খাবো। আবার ওখানে ডালহৌসি পাড়ায় ওই ঠিক গ্রেট ইস্টার্ন রোড থেকে ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া যে হেড অফিসটা, ওইখানে তখন, আজকে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, তখন ছিল ইউনাইটেড ব্যাংক অফ ইন্ডিয়া, ওখানে ওই ব্রাঞ্চে আমার একজন পরিচিত দাদা ছিলেন, তিনি অভিনয় করতেন, খুব নাম কিছু করেনি, কিন্তু আবার উনি স্ক্রিপ্টও লিখতেন। তো গৌতম বসু, এই গৌতমদের অফিসে চলে যেতাম ওই ব্যাংকে, দুপুরবেলা ওখানে গিয়ে লাঞ্চ করতাম, খাবারটা খেয়ে নিতাম। গৌতমদাকে ফোন করে বলতো খাবি তো, হ্যাঁ চলে আয়, চলে যেতাম। ওখান থেকে বেরিয়ে আমার টার্গেট ছিল কোথায় যাব, এই ধর্মতলায় কেসি দাসের মিষ্টির দোকানটার ঠিক আগেই একটা ছোট গলির মতো আছে যেখানে ফলের রস বিক্রি হয়, লাইন দিয়ে ফলের রসে দিয়ে, তার ঠিক গায়ের বাড়িটারই ওপরে দোতলায় চাকরি করতেন এক ভদ্রলোক, সরকারি চাকরি করতেন। তাকে তারপরে ফোন করতাম, ফোনটা করলেই সঙ্গে সঙ্গে উত্তর আসতো, কে শরবত খাবি তো, চলে আয় আমাদের পরান্দা। আমি পরান্দার অফিস চলে যেতাম, পরান্দা উপর থেকে আমাকে নিয়ে নামতো, নিচে ওখানে শরবত খেতাম, দিনের পর দিন কাজের কথা হতো, খবর নিত, এটা করে আমি বাড়ি চলে যেতাম। তো এই ছিল আমার ডেলি রুটিন ওই সময়। সেই সময় পরান্দা দিনের পর দিন সাহায্য করেছে, এইভাবে আমি ভুলবো না, আমি কৃতজ্ঞ। এবং এখন যখন একসঙ্গে টেলিভিশন করছেন এবং প্রথম যখন শুনছেন যে একই সঙ্গে এবং শ্বশুর জামাইয়ের একটা বন্ডিং, তখন দারুণ মজা, দারুণ 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 গল্পেও সেটা প্রকাশ পাচ্ছে যে শ্বশুরের সঙ্গে জামাইয়ের কি সম্পর্ক, মাঝে মধ্যে শ্বশুরের সঙ্গে টক্কর, মাঝে মধ্যে শ্বশুরকে, এখানে শ্বশুর মশাই আবার তার সম্পর্কে মাস্টার মশাই, তারপরে এই যে গুলিয়ে যাওয়াটা, মানে শ্বশুর মশাই যে বাবা শ্বশুর, এভাবে ঘটনা ঘটে যায় বাজে বাজে, খুব দারুণ জমছে। আমার কাজ করতে তো খুবই ভালো লাগছে পর্দার সঙ্গে। আচ্ছা, গল্পে আমরা যেটা দেখছিলাম যে বাঙাল বৌমা একেবারেই নারাজ, মানে মানবেন না বা পছন্দ নয়, এরকম একটা ব্যাপার। মানে আপনার কখনো বাঙাল কারোর সঙ্গে কোন রকমের মানে তরজা বলুন বা খুনসুটি আমি বলতে পারি, না 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 ওরকম কিছু ঘটেনি কোনোদিন। আর আমি মানুষকে ওইভাবে আলাদা বাঙালকে ঘটি ওইভাবে ভাবি না, মানুষ কেউ ঘটি কেউ বাঙাল, কিন্তু আমি ওটা ভাবিও না আর ব্যক্তি জীবনে, এবং এরকম কোনো দ্বন্দ্ব বা এরকম কোনো ঝামেলা কারোর সঙ্গে কোনোদিন ঘটেনি। ওই আমি ঘটি বলে বাঙালের সঙ্গে ঝামেলা না, বাস্তবে হয়নি। যেই সময় আপনারা ফুল ফেজেটলি ধারাবাহিক করতেন, তারপর মেগা সিরিয়ালের যে প্যাটার্ন এলো, এই ধরনটা মানে ধারাবাহিকের যে বিবর্তন, সেটা কতটা লক্ষণীয় আপনার কাছে? লক্ষণীয় মানে দেখো, আমরা সেই সময় যখন, আমার সময়টা এখনো আমার সময়, তুমি আমাকে এত হয়েছেন বলে ছেড়ে দিও না, আমি এখনো আমার কাজ করি, সুতরাং সব সময়টাই আমার সময় বলে মনে করি। কিন্তু যখন শুরু করি আমরা, তখন যে সিরিয়াল যখন প্রথম এলো, আমি তো একেবারে শুরুর সময় থেকে আছি সিরিয়ালে, তো তখন যে কাজটা হতো, তখন হতো কি খুব ধরে কাজ হতো, এবং তখন উইকলি সিরিয়াল ছিল, এরকম মাসের পর মাস হতো না, ডেইলি সোপ ছিল না, তখন উইকে একদিন টেলিকাস্ট হতো, এবং তখন একটা এপিসোড আমরা 3 দিন শুটিং করতাম, কোনো কোনো জায়গায় 4 দিন শুটিং হতো একটা এপিসোড। তারপরে সেই ধরে কাজ করা এবং সেই কাজের যে কোয়ালিটি, সেইটা ভীষণভাবে বজায় থাকতো। সেই পরিবর্তনটা ভীষণভাবে দেখতে পাই যে এখন একদিনে 2, 3, 4, 5টা, সারা দিনে 10টা, 12টা, 14টা সিন করে ফেলি, এবং সেটা এপিসোড ওয়াইজ কখনো করছি 1 নম্বর, কখনো 3 নম্বর, তারপরে আবার 2 নম্বর মাঝখানে, আবার চলে গেলাম 7 নম্বর, আবার চলে এলাম 5 নম্বর, মানে তালগোল পাকিয়ে যায় তখন যে কোনটার সঙ্গে কোনটা করছি। সত্যিই বলছি, তখন না সিনটা যে কার পরে কোন সিন যাচ্ছে, কি ঘটছে, সেটা মাঝে মাঝে বুঝে ওঠা খুব মুশকিল হয়। এমন একটা সিন দিল যে সিনটার আগের সিনটা কি জানতেই পারলাম না, পরের সিনটা করতে চলে যাচ্ছে। আজকে সিরিয়াল করার মানে টেন্ডেন্সিটা বা সিরিয়াল করার যে নিয়মটা তৈরি হয়েছে, সেটা অদ্ভুত গোলানো নিয়ম একটা, আমি ঠিক মানে বুঝে উঠতে পারিনি, কিন্তু করি আমরা, একটা ধারণা নিয়ে নিই, এবং ডিরেক্টর, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর যারা থাকেন
তাদের কাছে জেনে নিই, আমি অন্তত করি যে এর আগে কি ঘটেছে বল, বা কোত্থেকে এটা এখানে এলো, এই সিনটা কেন এইভাবে হচ্ছে, এইগুলো আমি জেনে নেবার চেষ্টা করি। তারাও যতটা জানে হয়তো বলে দেয়, সেইটার উপর ভিত্তি করেই এগিয়ে যায়। কিন্তু সেটা ঠিক প্রসেস বলে আমার মনে হয় না। ওই সময় যে প্রসেস ছিল সেটা ঠিক, যে ধারাবাহিকভাবে চল সিরিয়ালটা, বাংলা কি ধারাবাহিক। তো আমি যখন দেখছি ধারাবাহিকভাবে, আমার কাজটাও ধারাবাহিকভাবে গেলে আমার কাজের কন্টিনিউটি থাকে। সেটা জানি না আমার এখন কিরকম একটা, কিন্তু করতে হয়, সবাই এইভাবে অভ্যস্ত হয়ে গেছে, আমিও এই ফর্মুলাতে অভ্যস্ত হয়ে গেছি, সেইভাবেই করে চলেছি। আচ্ছা, নাটক রয়েছে, সিনেমা রয়েছে, এবং সবকিছুর মধ্যে দিয়ে ধারাবাহিকতা একটা দীর্ঘ এবং আরেকটা সময়। কথা বলি, এই যে তখনকার সময়, এখন দেখো তখন বেশিরভাগ সিরিয়াল না সাহিত্য নির্ভর, হ্যাঁ হ্যাঁ, তারপরে গল্পের জোর থাকতো, সেটা একটা যেমন। কারণ এখন হয়ে গেছে সাহিত্য নির্ভর সিরিয়াল হয় না, সবই কাল্পনিক, সবই ভেবে ভেবে, প্লট ভেবে, কন্টেন্ট ভেবে নানা রকম করে সিরিয়াল হয়। তাতে দুদিন পরে গিয়ে না গেজিয়ে যায়, কোনো তার মাধুর্য থাকে না সিরিয়ালগুলো। এখন জানি না সেটা কতটা গ্রহণযোগ্য, দর্শক দেখছে, দর্শকের ভালো লাগছে, দর্শক দেখবেন না তখন আমরা ভাববো, এখনো তো চলছে, চলুক। আচ্ছা, আপনার কথা ধরেই আসি যে এই যে সাহিত্যধর্মী কাজ, সেটা তো অনেকটা কমে এসছে, এবং সেটার কি কারণ হতে পারে? মানে দর্শককে দেখানো হচ্ছে না তাই হয়তো দেখছে না, নাকি? আমি তো সবসময় মনে করি আমরা দিই না বলে দর্শক দেখেন। এই যে আমরা বলে দিই না দর্শক চায় না, বাজে কথা, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি আমি যদি দিই ঠিক মতো ভালো জিনিস, দর্শক নিশ্চয়ই গ্রহণ করবে। দর্শক ভালো ছবি খারাপ ছবি বুঝতে পারেন না, তারা আর্ট ফিল্মও দেখেন, মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবিও দেখেন। আর্ট ফিল্ম বলবো না, সব ছবি আর্ট ছবি, মানে প্যারালাল ছবিও দেখেন, আবার মেইন স্ট্রিম ছবিও দেখেন। কি করে দেখেন? একই লোক দুটো ছবিই দেখছে, তো দেখতে চান সবাই, কিন্তু সেটা দেয়া হয় না বলে দেখে না। রিস্ক নেয় না, এর সঙ্গে অনেক কিছু জড়িত, অর্থনীতি জড়িত থাকে, প্রডিউসাররা বা সিরিয়ালের ক্ষেত্রে বলবো চ্যানেলরা, তাদেরও একটা রিস্কের ব্যাপার থাকে, অনেক টাকা ইনভলভ থাকে, প্রডিউসাররাও টাকা ইনভলভ থাকে। তারা ভাবে যে যেটা চলছে সেখানেই থাকি, দুম করে একটা এক্সপেরিমেন্ট করতে গিয়ে সেটা যদি সাকসেসফুল না হয়, এইসব ভেবে এই ধরনের কাজগুলো প্রবণতা বেশি হয়। আচ্ছা, আমি যে প্রসঙ্গে বলছিলাম যে থিয়েটার রয়েছে, সিনেমা রয়েছে, এবং তারপর ধারাবাহিক, মানে তো একটা দীর্ঘ সময়ের ব্যবধান থাকে, এবং সেখানে একটা দীর্ঘ কমিটমেন্ট থাকে। তো সেটা কতটা সময়ের দিকে কতটা অ্যাডজাস্ট করতে হচ্ছে, বা এই গল্পটার মাধ্যমেই টেলিভিশনে আবার ফিরলেন, সেখানে কি মনে হলো যে এই গল্পটা কোথাও আপনাকে আনন্দ কি বললাম, এইটার ক্ষেত্রে আবার বলবো, এই সিরিয়ালটার ক্ষেত্রে এর কন্টেন্ট আমাকে খুব আনন্দ দিয়েছে, আমাকে খুব ইয়ে করেছে। কারণ হচ্ছে, যেহেতু আমি উত্তর কলকাতার ছেলে, আমি হয়তো বনেদি ঘটি পরিবারের ছেলে নয়, কিন্তু আমি ঘটি, আমার পরিবার অত বনেদি নয়, কিন্তু যেহেতু উত্তর কলকাতার ছেলে, এবং এই ধরনের ঘটি বনেদি বাড়ি আমার দেখা, মানে প্রচুর বনেদি বাড়ি আমার চোখের সামনে উত্তর কলকাতায়, তার ফলে সেই ব্যাপারটাকে আমি রিলেট করতে পারছিলাম। এবং উত্তর কলকাতায় বাল লোক রয়েছে, সেরকম বন্ধু বান্ধব আমার আছে, তাদের সঙ্গে ওঠা বসা করেছি, তাদের ভাবনা চিন্তা গুলোও আমি লক্ষ্য করেছি। তারপরে এইটা আমাকে খুব আকর্ষণ করছে। আর একটা যে নতুনত্ব, গল্পের যে নতুনত্ব, সচরাচর আমরা সিরিয়ালে যেটা দেখি, একটু আগে যেটা বলছিলাম, সেই ক্ষেত্রে আমি এই স্টার জলসাকেই বলবো যে আমি সত্যি সাধুবাদ দিই যে তারা এই ধরনের কন্টেন্ট নিতে রাজি হয়েছে, এবং এই ধরনের কন্টেন্ট নিয়ে তারা এগোচ্ছে, এই সাহসিকতা তারা দেখাচ্ছে, আমার খুব ভালো লেগেছে। এটাই তো চাই, নতুন নতুন সাবজেক্ট হবে, নতুন নতুন ভাবনা চিন্তা আসবে, দর্শক নিশ্চয়ই গ্রহণ। আমার তো মনে হচ্ছে এই সিরিয়ালটা লোকে দেখছেন, ভালোও লাগছে, এবং এর মধ্যে কমেডি আছে, মজাটাও মানুষ চায়। তো এইখানে এই যে হঠাৎ শ্বশুর আর বৌমার মধ্যে এই যে একটা রেচারেচি, একটা টক্কর, একটা রাজবাড়ি শ্বশুর মশাই, বৌমা খুব উচ্ছল একটা মেয়ে, সে কি করে আস্তে আস্তে এই রাজবাড়ি মানুষটাকে, যে বাঙাল পছন্দ করে না, তাকে আস্তে আস্তে কি করে বাঙাল পছন্দ করানো যায়। এই যে বৌমা এবং শ্বশুরের মধ্যে একটা দ্বন্দ্ব চলেছে কন্টিনিউয়াস, শ্বশুর অ্যাকসেপ্ট করতে চাইছে না, অথচ ভেতর ভেতরে আস্তে আস্তে কি করে কি হচ্ছে, সেটা গল্প দেখলে বোঝা যাচ্ছে। এবং আমার কাছে এইগুলো খুব আকর্ষণীয় মনে হয়েছে, সেই কারণেই করতে। আচ্ছা, প্লাস ক্যামিলিয়ার সঙ্গে এটা আমার দ্বিতীয় কাজ, স্টার জলসার আগে অনেকগুলো কাজ করেছি, সুতরাং সেটা তো আছেই, প্লাস ক্যামিলিয়ার সঙ্গে সেকেন্ড কাজ। এর আগে ওদের সঙ্গে একটা ছবি করেছিলাম, অতি উত্তম, সৃজিত মুখার্জির ছবি, তারপরে এটা সেকেন্ড। এবং রাজীবের সঙ্গে অনেকদিন বাদে কাজ করছি, বাদে বলবো না, প্রায় বহু বহু বছর বাদে। ওর সঙ্গে একটা ভালো সম্পর্ক, রাজীবের কাজের প্রতি আমার যথেষ্ট শ্রদ্ধা রয়েছে, ভালো কাজ করে, এতগুলো 25-26টা ছবি করে ফেলেছে।
আর এই টোটাল ইউনিটটা, এখানে যারা কাজ করছে অভিনেতা অভিনেত্রী প্লাস যারা সহকর্মী রয়েছে প্রত্যেকে, বুবাই, কমল, অরূপ, সবাই মিলে সেমি, এরা যে কি অপূর্ব, কি সুন্দরভাবে কাজটাকে গুছিয়ে নিচ্ছে, সেগুলো দেখে আমার খুব ভালো লাগছে, এগুলো করতে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ। এবং শেষে যদি একবার টেলিভিশনের দর্শকদের যারা সংসারের সংকীর্তন দেখবেন তাদের জন্য কি বলবেন? দেখুন, সংসারের সংকীর্তন, আমরা সংসেজে আপনাদের সামনে আসছি, আমাদের কীর্তন কেমন লাগে আপনাদের এই আশায় বসে আছি। আশা করছি ভালো লাগছে আপনাদের, অলরেডি আপনারা দেখতে আরম্ভ করেছেন। এবং এই সংসারের সংকীর্তনটা একটু অন্য ধরনের, গতানুগতিক যে ধরনের কীর্তন আপনারা রেগুলার দেখে থাকেন তার বাইরের কীর্তন এটা। এখানে শ্বশুর আর বৌমার একটা সুন্দর সম্পর্ক, সুন্দর খুনসুটি বলবো না, ঠিক এই বৌমা শ্বশুরের ঝামেলা এবং তাকে মানিয়ে নেওয়া, এই সমস্ত, এবং বাঙাল ঘটির যে দ্বন্দ্বটা, চিরকালীন দ্বন্দ্ব, চিরকালীন ঝগড়া ইস্ট বেঙ্গল মোহনবাগানে, সেইটা এখানে কিভাবে তৈরি হচ্ছে সেটা আপনারা দেখুন প্রতিদিন। এটাই আশা করব, আমার বিশ্বাস আপনাদের সবার এখন যেমন ভালো লাগছে আগামী দিনেও ভালো লাগবে। আমরা চেষ্টা করে যাব আপনাদেরকে ভালো লাগাতে, তার জন্যই আমাদের কাজ। ভালো থাকবেন সবাই। টলিউডের লেটেস্ট আপডেট, গসিপ ও এক্সক্লুসিভ ইন্টারভিউ দেখার জন্য এখনই সাবস্ক্রাইব করুন সিটি সিনেমার ইউটিউব চ্যানেল আর ফলো করুন আমাদের ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ চ্যানেল।